আমাকে এত বছরের স্বপ্ন দেখিয়ে আপনি বিয়ে করে ফেললেন। আপনার আমাকে একটিবারের জন্য মনে পড়লো না সাফাত ভাই? 2 বছরের ভালোবাসা সব মিথ্যে ছিল। বলতে বলতে নিখিলার চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের কোথাও জানি মনে হচ্ছে কলেজাটা কেউ যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কেমনি পারলো মানুষটা এমন করতে? কিভাবে পারলেন কবুল বলতে? বলতে বলতে কান্নাটা যেন দলা ফাঁকিয়ে বেরিয়ে আসতে চাইলো। নিহিলার কান্না আজকে রাখতে পারল না, ডুকরে কেটে উঠে মেঝেতে বসে পড়ল। রেহিনা বেগম মেয়ের এমন পাগলামি দেখে দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরতেই নিহিলা মাকে জড়িয়ে ধরে সাফাতের দিকে আঙ্গুল তাক করলো। মা, সাফাত ভাই আমার বিশ্বাস ভেঙেছে। উনি তো এতটাও খারাপ না। মা, আমার সাথেই কেন এমন হয় বলতে পারো? আমার কাছের মানুষরাই কেন আমার জীবন থেকে হারিয়ে যায়? আমি কি এতটাই অভাগা? নিহিলার কথা শুনে সাফাত মাথা তুলে তাকালো। অপরাধ বোধে তাকে ঘিরে ধরেছে। মেয়েটার কান্না সে সহ্য করতে কেন পারছে না? সে তো ভালোবাসেনি, শুধুই নাটক করেছিল। তবু আজ কেন এত খারাপ লাগছে? নিহিলার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে, মাথা নিচু করে ফেলল। রেহেনা বেগমের মেয়ের এমন আচরণ দেখে নিজের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। ড্রয়িং রুমে সবাই নিশ্চুপ হয়ে নিহিলার দিকেই তাকিয়ে রইল। হাসি খুশি নিহিলার এমন পাগলামি কেউ বিশ্বাস করতে পারছে না। নিহিলাকে নিয়ে রেহেনা বেগম রুমে চলে যেতেই ড্রয়িং রুমে থাকা ঘরের প্রতিটা সদস্যের দৃষ্টি দরজায় দাঁড়িয়ে থাকা সদ্য নব দম্পতির দিকে পড়ল। সোফাতে আমান শেখ বাড়ির কর্তা মাথায় হাত দিয়ে বসেছিল। এতক্ষণ থম মেরেই ছিলেন। এইবার উঠে এসে নতুন দম্পতি তথা তার ছেলের দিকে এগিয়ে এলেন। আমি নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে চাচ্ছি, কিন্তু পারছি না। শান্তভাবেই বলছি, বেরিয়ে যা তুই। এ ঘরে তোর আর জায়গা হবে না। বাবা, এমন করতে পারো না। বাবা, আমি আমান শেখ ছেলের সামনে বরাবর এসেই তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। সাফাত গালে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। কিভাবে পারলি তুই এটা করতে? আমার ছেলে হিসেবে পরিচয় দিতেও লজ্জা করবে। এই শিক্ষা দিলাম তোকে? এত কষ্ট করে মানুষ করার ফল এটাই দিলি? বলতে বলতে তিনি কেঁপে উঠলেন। বোঝাই যাচ্ছে রাগ সংবরণ করার চেষ্টায় আছেন তিনি, কিন্তু পারছেন না। নববধূ আমান শেখের কথার ধরন দেখে কেঁপে উঠল। সে অপরাধী দৃষ্টিতে তার স্বামী নামক ব্যক্তিটির দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাফাত দমে গেল না। বাবাকে বোঝানোর জন্য এগিয়ে আসতেই আমান শেখ 2 কদম পিছিয়ে গেল। খবরদার, তোর ওই মুখে আমাকে বাবা ডাকবি না, বেরিয়ে যা। সাফাত আবার কিছু বলতে নিবে, তখনই আমান শেখ টেবিল থেকে ছুরি হাতে নিয়ে তেড়ে এলো। আরেকবার কিছু বলবি তো আমি শেষ হব। এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। আর এই মেয়েটা নীলিহার কথা তোর একবারও মনে পড়ল না? কথা রাখতে না পারলে স্বপ্ন কেন দেখিয়েছিলি? আমার সামনে থেকে বেরিয়ে যা। আমার কথা চিন্তা করে ওকে বের করিও না। বিয়ে করে এসেছি, হোক না আরেকজন। তবুও বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তো ওরা বাড়িতে এসেছে। এভাবে মুখ ফিরিয়ে নিও না। বিশ্বাসঘাতক ওরা হতে পারে, কিন্তু আমরা নই। বড় বাবা, আমার এই কথাটা রাখো। বলে নিহিলা সিঁড়ি বেয়ে কয়েক ধাপ এগিয়ে এলো। বলেই নিখিলা সিঁড়ি বেয়ে কয়েক ধাপ এগিয়ে এলো। সবাই তাকাতেই দেখলো নিখিলা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে আছে। নিহিমা, আমান শেখ নিহিলার দিকে এগিয়ে গেল। নিহিলার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিল। যদি পারিস এই বাবাটাকে মাফ করে দিস। ছোটবেলা থেকে তুই আমার চোখের মণি। কিন্তু দেখ, সবচেয়ে প্রিয় মেয়ে হয়েও তোরে আমি কষ্ট থেকে আগলে রাখতে পারিনি। দেখবি তুই অনেক সুখী হবি মা। আর কোনো অসৎ মানুষের ছায়া যেন তোর জীবনে না পড়ে। শেষ কথাটা আমান শেখ নিজের ছেলেকে ইঙ্গিত করে বলল। নিহিলার চোখ মুছে মলিন হাসল। তাই যেন হয়। বলেই আবারও সিঁড়ি বেয়ে উঠে গেল। রুমে গিয়েই নিহিলা দরজা বন্ধ করার আওয়াজ সবার কানে ভেসে এলো, কিন্তু আমান শেখের আদেশে কেউ এগিয়ে গেল না। মেয়েটা একটু বোকা থাকুক, মেয়েটি একটু একা থাকুক, নিজের কষ্টগুলো কমাক। আমান শেখ সাফাত আর মিলির দিকে এগিয়ে এলো। বাকি সবাই চুপ, কারণ এই বাড়িতে আমান শেখ যা বলবে তাই হবে। কিন্তু তা বলে এটা না যে সাফাদের কার্যকলাপে সবাই রাজি। এই মেয়ে,
তোমার লজ্জা নেই? কেমনে পেরেছো এই অসভ্য কাজটা করতে? আমার ছেলে না হয় অসভ্য, তুমি কিভাবে পারলে নিজের পরিবার ছাড়া এভাবে বিয়ে করতে? পরিবারের কি হবে সেটা একবারও ভাবলে না? বলেই তিনি সাফাতের দিকে তাকালেন। শুধুমাত্র নীলিহার জন্যই তোদের এই বাড়িতে জায়গা হয়েছে। মনে রাখবি, আজকের পর থেকে তুই আমার কাছ থেকে আর কোনো সাহায্য পাবি না। বাবা, অদ্ভুত না? যার বিশ্বাস ভঙ্গ করেছিলে সেই তোমাদের থাকার জায়গা করে দিল। আমান শেখার ছেলের জবাবের আশা না করে চলে যেতে নিতেই স্ত্রী আমিনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, নিহিলাকে কিছুক্ষণ পরে গিয়ে কিছু খাইয়ে দিও। আমি আর খাবো না, ডাকিও না। আমান শেখ দ্রুত প্রস্থান করতেই আমিনা বেগম এগিয়ে এলেন। এই জীবনে কোনোদিন তোর বিপরীতে যায়নি। পরিবারের সবার বিপক্ষে থেকে তোকে শাসন করতেও আমি পারিনি। তোকে আগলে আগলে রাখতাম, সেটাই বোধহয় আমার বড় ভুল ছিল। এমন না যে তুই না বলে বিয়ে করেছিস বলে সবাই রেগে। তোর সবচেয়ে বড় ভুল হচ্ছে একটা মেয়েকে স্বপ্ন দেখিয়ে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি। একটা মেয়ের আবেগ নিয়ে খেলেছিস। আচ্ছা, তুই আমারই ছেলে তো, আমরা তো মানুষ হিসেবে এতটাও খারাপ না। বলেই আমিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। সবাই চলে যেতেই মিলি সাফাতের দিকে তাকালো। তারও মেয়েটার জন্য খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। সাফাত তাকে এই কথাটা বলেনি যে সেও নিহিলার সাথে ভালোবাসার অভিনয় করেছে। সাফাত শুধু তাকে বলতো যে তার চাচাতো বোন তাকে পছন্দ করে। নিহিলার সাথে আসলেই সম্পর্কে ছিল সেটা মিলি খুনাক্ষরেও জানতো না। সাফাতের কেন জানি বড্ড খারাপ লাগছে। এতদিন রাগের বশে এসব করলেও এখন কেন জানি তার খারাপ লাগছে। নিখিলার চোখের পানিতে তার কেন কষ্ট হচ্ছে? সে তো ভালোবাসেনি নিহিলাকে। তবে কেন এমন করছে? কেন এমন লাগছে? সে কি বেশি করে ফেলছে? এই বাড়িতে আমান শেখ সব ছেলে মেয়েদের দিক থেকে নিহিলাকে একটু বেশি ভালোবাসে, এমনকি নিজের ছেলে সাফাতের থেকেও। ছোটবেলায় নিহিলার 4 বছর হওয়ার আগে থেকেই সাফাতি ছিল পরিবারের প্রিয় পাত্র। কিন্তু নিহিলার বাবা মারা যাওয়ার পরে থেকে, তখন নিহিলার বয়স 4 বছর, তখন থেকে নিহিলাকেই সবাই বেশি ভালোবাসে, এমনকি আমান শেখও। সাফাতের এখনো মনে পড়ে ওর সবচেয়ে প্রিয় একটা গাড়ি ছিল। সেটা ওর এতই প্রিয় ছিল যে সে সেটা আলমারিতে তুলে রাখতো, খেলতোও না, শুধুমাত্র পুরানো হয়ে যাবে তাই। কিন্তু নিখিলা এসে সেটারই বায়না ধরতেই আমান শেখ দিয়ে দিল। দাদা থাকাকালীনও নিহিলার সবচেয়ে প্রিয় মুখ ছিল, সেগুলো সাফাতের পছন্দ হতো না। কিন্তু আজ কেন খারাপ লাগছে সাফাতের? তারও কি মায়া জন্মে গিয়েছিল? নিহিলা রুমে এসে মেঝেতে হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। তার সাথে কেন এমনটা হয়? কতই না স্বপ্ন দেখিয়েছিল মানুষটা, তবে এসব কি কিছুই না? একটা মানুষ এতগুলো দিন কিভাবে ঠকাতে পারে? আচ্ছা, সাফাত ভাই কি তাকে একটুও ভালোবাসতো না? অন্তত এতগুলো দিনই একটু কি মায়া বসেনি? কেমনে পারলো মানুষটা? নিহিলা চোখ মুছে ফেললো। আর কাঁদবে না সে। কেন কাঁদবে? সে মানুষটার জন্য যে তাকে এত নির্মম ভাবে ঠকিয়েছে, তার জন্য কেন মনকে নরম করবে? তার শক্ত হওয়া উচিত। ভেঙে যাওয়া থেকে মানুষ ভালোভাবে উঠে দাঁড়াতে পারে, সেও পারবে। কিন্তু পরক্ষণে ভাবলো প্রতিটা মুহূর্তে মানুষটার মুখোমুখি হলে সে কি ভালোভাবে থাকতে পারবে? যে স্বপ্নটা তাকে দেখিয়েছিল সে স্বপ্নটা অন্যজনের সাথে পূরণ করতে দেখে সে নিজেকে কি ঠিক রাখতে পারবে? মুখে যতই বলুক সে তো পারবে না, ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। অন্তত মানুষটার মুখোমুখি না হলেই আস্তে আস্তে ভুলতে পারবে। কিন্তু এক বাড়িতে কিভাবে কয়দিন এভাবে রুম বন্দি হয়ে থাকতে পারবে? কিভাবে সহ্য করবে? কি করা উচিত তার? তুমি আমাকে নিহিলার ব্যাপারে এত কিছু তো বলনি, নিজের দোষ লুকিয়ে শুধু মেয়েটার কথাই বলেছিলে। রুমে ঢুকেই মিলি কথাগুলো সাফাতের উদ্দেশ্যে বলে উঠল। উফ মিলি, এখন আবার তুমিও এসব শুরু করিও না তো। এমনিতে অনেক ধকল গেছে, এইবার একটু শান্ত হতে দাও আমায়। ও, এতক্ষণ নিচে দাঁড়িয়ে সব শুনছিলে, আর এখন আমি বলাতে তোমার শান্ত হওয়া দরকার, তাই না? আমার মাথা খারাপ করিও না।
বলেই সাফাত বেলকনিতে চলে গেল আর মিলি খাটে বসে পড়ল। সাফাতকে বিয়ে করেছিল একটু শান্তির জন্য, আর সেখানে হয়ে গেল হিতে বিপরীত। এই বাসায় থাকলে তো তার মাথা মিনিটে মিনিটে গরম হবে, তবুও প্রথমে মন জয় করার চেষ্টা তো করা লাগবেই, তারপরে না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে। এমনিতেও পরিবারের সবার ব্যবহারে সাফাতের বিপরীতে চলে গিয়েছে সবাই, তাই মিলিও তার মনে যায় আসে তাই করবে। নিহিলা ব্যালকনির মেঝেতে হাঁটু মুড়ে বসে রইল। প্রতিদিনকার মতো আজকেরও আকাশ তেমন একটা সুন্দর না, চাঁদও স্পষ্ট না। চারদিকে চাঁদের আলোয় একটু আলোকিত হলেই কিছু সময় পরে পরে এক গুচ্ছ মেঘপুঞ্জ এসে চাঁদকে ঘিরে নিয়ে আবারও চারদিক অন্ধকারে ঢেকে দিচ্ছে। ক্ষণে ক্ষণে হালকা হালকা বাতাস এগিয়ে আসছে। রাতের আধারে হালকা বাতাস, ওই যে সামনের ওই বিল্ডিং এর আলোগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। কারো ঘরের আলো আগে নিভছে আর কারো ঘরের পরে। এরই মাঝে আস্তে আস্তে সব আলো নিভে গেল। নিখিলা উকি দিয়ে পাশের ব্যালকনিটার দিকে তাকালো। ভিতরে আলো জ্বলছে, হয়তো ঘুমায়নি। এতদিন সাফাত ভাইয়ের সাথে এই ব্যালকনিতে বসে বসে গল্প করত, স্বপ্ন বুনেছিল ওই ব্যালকনিটা একদিন তার সংসারের অংশ হবে। আচ্ছা, সাফাত ভাইয়ের কি একটুও মনে নেই? সেই ভাবনা মনে আসতেই নিখিলা নিজের উত্তরই বের করে নিল। মনে থাকবেই বা কেন? উনি তো মনে থাকার জন্য করেনি, নিখিলাকে নিয়ে শুধুই খেলেছিল। এত এত সময় সব মিথ্যা ছিল। নিখিলা দৃষ্টি ফিরিয়ে নিল। রাস্তায় শোরগোল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আজকের আগে থেকে এভাবে সবকিছু পর্যবেক্ষণ করা হয়নি, তা ভেবেই নিখিলা চাঁদের দিকে তাকিয়ে হাসল। চাঁদটাও ঠিক তারই মতো। আচ্ছা, পাশের রুম এত সময় আলো কেন জ্বলছে? এখনো গল্প করছে? ভাবতেই নিখিলা নিজের বোকামি দিকে হাসলো। তারা যাই করুক, ওর কি? ওর তো কিছু যায় আসে না, কিন্তু আসলেই কি তাই? সে তো সহ্য করতে পারছে না। প্রতিটা মুহূর্তে তাদের ছায়া এভাবে পড়লে সে তো এগিয়ে যেতে পারবে না। পর মুহূর্তে কি যেন মনে পড়তেই সে দ্রুত রুম থেকে মোবাইল নিয়ে আসলো। মোবাইলে তড়িঘড়ি করে কিছু একটা দেখে খুশি হয়ে গেল। তার একটা স্বপ্ন যে বাকি আছে। এতদিন সাফাত ভাইয়ের সাথে সম্পর্ক ছিল বিধায় ইচ্ছেটা নিজের মনের মধ্যেই পোষণ করে রেখেছিল, কিন্তু এখন তো সে মুক্ত। এখন শুধু বড় বাবাকে বলার পালা। সকালে উঠে মিলি রান্নাঘরে প্রবেশ করলো। এই বাড়িতে তাকে খুব কথা শুনতে হবে, সেই মানসিকতা নিয়েই সে রুম থেকে বেরিয়েছে। এই বাড়িতে নয়, সেটা যে কোনো বাড়িতেই এমন ঘটনা ঘটলে এমন পরিস্থিতি হবেই। মিলি নিজেকে যথাসম্ভব শান্ত করে রান্নাঘরে প্রবেশ করলো। রান্নাঘরে আমিনা বেগম আর রেহেনা বেগম একসাথেই নাস্তা বানাচ্ছেন। ওনাদের কথার মাঝে মিলিকে তারা খেয়াল করলো না। মিলি অস্বস্তিতে কিছু বলতে না পেরে দাঁড়িয়ে রইল। তুমি এখানে কি করছো? সাফাতের ছোট বোন রিহি রান্নাঘরের দরজায় মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বলে উঠতেই আমিনা বেগম আর রেহেনা বেগম দুজনে মিলির দিকে তাকালো। মিলির অস্বস্তি আরো বেশি বেড়ে গেল। মিলির অস্বস্তি আরো বেশি করে ঘিরে ধরেছে। সে হাসার চেষ্টা করে বলে উঠল, আসলে ভাবলাম মা আর চাচিকে একটু কাজে সাহায্য করি, তাই আসলাম। রিহি মিলির কথার জবাব দিবে তার আগেই আমিনা বেগম মিলির উদ্দেশ্যে থমথমে গলায় বলে উঠল, এত ভালো বউ হওয়ার অভিনয় করতে হবে না। নিজের পরিবারের কথাটাও ভাবলে না। সেই মেয়ে কেমন বউ হবে সেটা ভালোভাবেই বুঝতে পারছি। শাশুড়ির কথায় মিলি চুপসে গেল। মিলির মুখের দিকে তাকিয়ে আমিনা বেগম নিজেকে শান্ত করলেন। এসেছো যখন তোমাদের নাস্তাগুলো নিয়ে যাও। কিছুক্ষণের মধ্যেই সাফাতের বাবা নাস্তা করতে আসবেন। উনি নাস্তা শেষ করে অনেকক্ষণ পত্রিকা পড়বেন। ততক্ষণ তোমরা উপোস থাকতে পারবে না। ওনার সামনে পড়ার দরকার নেই। একেবারে নাস্তা নিয়ে রুমে চলে যাও। উনি বের হয়ে গেলেই রুম থেকে বের হয়েও। বলে রেহেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, রেহেনা, ওকে নাস্তার প্লেটগুলো দিয়ে দে। সাফাতের বাবা চলে আসবে। জি আপা। বলে রেহেনা বেগম নাস্তার দুটো প্লেট মিলির হাতে ধরিয়ে দিতেই মিলি প্লেটগুলোর দিকে তাকালো। তার আত্মসম্মানে লাগছে কথাগুলো, কিন্তু কিছুই করার নেই। কাজ যখন করেছে ফল ভোগ করতেই হবে। সে তো প্রস্তুতি নিয়েই এসেছিল, তবুও এত খারাপ লাগছে কেন? কি হলো? দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে যাও।
সাফাতের বাবা চলে আসলে কথা আরো শুনবে। আরো কথা শোনার ইচ্ছা হলে দাঁড়িয়ে থাকো, আমাদের সমস্যা নেই। বলেই আমিনা বেগম কাজে লেগে পড়ল। মিলি প্লেটগুলো নিয়ে উপরে রুমে আসার আগে আরেকটা রুমে চোখ পড়ল। যখন উপরে এসেছে তখনই এই রুমের দরজা বন্ধ ছিল, আর এখনো বোধহয় এটাই নিখিলা মেয়েটার। রুমে প্লেটগুলো নিয়ে ঢোকার আগে মিলি নিজেকে প্রস্তুত করে নিল। সে রুমে ঢুকেই বসে পড়ল। সাফাত সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ মুছছিল। মিলিকে ওইভাবে বসে পড়তে দেখে ব্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? মিলি চুপ রইল। তার চুপ ঠাকাতে সাফাত এগিয়ে এলো। এই মিলি, কি হয়েছে? নিচে কেউ কিছু বলেছে তোমাকে? আসলে কথাটা বললে তোমার হয়তো খারাপ লাগবে। মিলির কথা শুনেই সাফাত তাচ্ছিল হাসলো। খারাপ লাগা? আর সে আর কিছু খারাপ লাগার বাকি আছে নাকি, সেটাই ভাবলো সে। বলো। আমি রান্নাঘরে গিয়েছিলাম তোমার মাকে কিছু সাহায্য করব বলে, কিন্তু উনি আর তোমার ওই চাচি আমাকে অপমান করে বের করে দিয়েছে। এই প্লেটগুলো এমনভাবে দিয়েছে মনে হয়েছে কোনো মানুষকে দেয়নি, এগুলো পশুর জন্যই দেওয়া। মিলির কথা শুনে সাফাত বেরিয়ে যেতে গেলে মিলি পথ আটকে দিল। এখন তুমি গিয়ে কিছু বললে আবার কথা উঠবে, আর কয়েকদিন সময় নাও তুমি। আমান শেখ চা শেষ করেই নিহিলা এসেছে কিনা জিজ্ঞেস করে আজ উপরে চলে গেল। এই প্রথম তিনি চা শেষ করে পত্রিকা না পড়েই চলে গিয়েছে। ওনাকে উপরে নিহিলার রুমের দিকে যেতে দেখে আমিনা বেগম ছোট যা রেহেনা বেগমের দিকে তাকালো। উনি তো নিহিলা রিহির রুমে কোনোদিনও যায়নি। নিহিলা রিহি বসেই ছিল। মূলত রিহি নিহিলাকে এটা ওটা বলে হাসাচ্ছে। ওদের সামনে ভিডিওতে কেউ একজনও চেষ্টা করছে নিহিলার মন ভালো করতে। নিহিলাও ওদের কথায় সায় জানাচ্ছে। তখনই রুমের বাইরে থেকে দরজায় ঠোকা পড়ল। নিহিলা আর রিহি অপরের দিকে তাকালো। তাদের রুমে আসলে কেউ তো ঠোকা দেয় না, কিন্তু পরবর্তীতে আসবে কথাটি শুনতেই তারা দুজনেই দাঁড়িয়ে পড়ল। বড় বাবা, তাও বা এই রুমে কেমনে সম্ভব, সেটাই ভাবছে তারা। রিহিলাও অবাকের চরম পর্যায়ে। নিহিলা ভেতরে আসতে সম্মতি দিতেই আমান শেখ ভেতরে এসে খাটের একপাশে বসলো। নিহিলাকেও বসতে বললেও সে দাঁড়িয়েই রইল। তারা একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। আমান শেখ আবারও বসতে ইশারা করতেই ওরা বসে পড়ল। তিনি দু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার পরি দুটো, ভাবতেই পারছি না। নিহিলা রিহি দুজনেই আজকে অবাকের পরে অবাক হচ্ছে। তারা চোখ তুলে বটগাছ নামক ছায়াটির দিকে তাকালো। ওনার চোখ দেখে নিহিলা বুঝতে পারলো ওনাকে অপরাধ বোধে ঘিরে ধরেছে। তিনি যে এই মেয়ে দুটোকে কতটা ভালোবাসে তা ওনার চোখ দেখলেই যে কেউ বলে দিতে পারবে। কিন্তু ছোটবেলা থেকে ব্যবসার দিকে মন দিতে গিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেই বাধার কারণে দেয়াল তৈরি হয়েছে, যে দেয়ালটি টপকিয়ে মেয়েদের কাছে আসতে পারেন না। তোমার কোনো ইচ্ছা আছে মা? নিহিলার পর মুহূর্তে বিষয়টি মনে পড়তেই সে তাকাতেই আমান শেখ তার ভাষা বুঝে দিল। আজ রাতে ডিনার একসাথেই করব, তখন বলিও, তোমার সব ইচ্ছে পূরণ করব। বলেই তিনি উঠে চলে যেতে নিতেই নিহিলার ডাকে থেমে গেল। সে এক দুঃসাহসের কাজ করে বসলো। গিয়ে আমান শেখকে জড়িয়ে ধরতেই রিহিও দৌড়ে বাবার কাছে এগিয়ে গেল। রিহিলার মনে হচ্ছে এত এই বটগাছ নামক মানুষটির সাথে ভয়ের দেয়ালটা ভেঙে গিয়েছে। এত শান্তির জায়গা। আমান শেখ প্রথমে কিছু সময় স্তব্ধ ছিল, পর মুহূর্তে নিজেকে সামলে মেয়ে দুটোকে দুহাতে আগলে নিল। অবশেষে তাদের সম্পর্কের এই সংকোচ কাটল হয়তো। দরজা ধাক্কানোর শব্দে নিহিলার ঘুমের ব্যাঘাত ঘটতেই সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। চোখ খুলতেই নিজেকে ব্যালকনির মেঝেতে আবিষ্কার করলো। তাড়াতাড়ি মোবাইল হাতে নিতেই দেখলো দুপুর 2টা বাজে। সকালে বড় বাবা বের হতেই সে বেলকনিতে নিজের ফুল গাছগুলোর পাশে এসে বসেছিল। আজ নতুন 2টা গোলাপ ফুটেছে, একটা কাঠগোলাপের কলি এসেছে, পাশেই নয়নতারাগুলো ঝাঁকে ঝাঁকে ফুটে আছে। গোলাপ গাছটা তাকে সাফাত ভাই দিয়েছিল, ভেবেছিল ভালোবেসে দিয়েছে হয়তো, তাই নিহিলা আজ অনেকগুলো দিন ধরে যত্ন করে যাচ্ছিল। এতগুলো দিন পরে আজ ফুল ফুটলো, কিন্তু তার কেন জানি তেমন খুশি লাগছে না। তবুও নিজের মনকে ভুলানোর
তবু নিজের মনকে ভোলানোর জন্য দেয়ালে মাথা হেলিয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে স্মৃতিস্মরণ করতে করতে কখন যে চোখগুলো লেগে এসেছে বুঝে উঠতে পারেনি। দ্বিতীয়বার দরজা ধাক্কানোর শব্দে নিহিলা নিজেকে পরিপাটি করে রুমে এগিয়ে আসলো। দরজা খুলতেই মাকে দেখে নিহিলা ফিরে গেল। আসো মা। কই ছিলিস? দিন দুপুরে দরজা বন্ধ করে আছিস কেন? ও একটু ঘুমিয়েছিলাম। বলে নিহিলা আলমারির দিকে এগিয়ে গেল। তুই তো এই সময় কোনোদিনও ঘুমাস না। রেহেনা বেগম সন্দেহসূচক চাহনি দিয়ে কথাটা জিজ্ঞেস করতেই নিজের পরমুহূর্তে কি যেন একটা ভেবে খাটের দিকে এগিয়ে গেল। মায়ের কথা শুনে নিহিলা নিজেও ভাবল, তার তো এই সময় ঘুমানোর অভ্যেস কোনো কালেই ছিল না। দুপুর সময় বাড়ির সবাই রেস্ট করলেও সে শুধু ঘুরঘুর করত। তার ধারণা অনুযায়ী ঘুম হচ্ছে শুধুই রাতের জন্য, দিনের বেলা কিসের ঘুম? অথচ আজ নিজেই এমন সময় ঘুমালো। এখন তো প্রায় যায় মা, তুমি হয়তো রান্নায় ব্যস্ত থাকো তাই জানো না। জানো এখন ঘুমটাও অনেক ভারী হয়ে গেছে। এই যে তুমি একবার ডাকলে শুনতেই পেলাম না। রেহেনা বেগম মেয়ের দিকে তাকালো। তার ছোট বাচ্চা মেয়েটাও কত কথা লুকানোতে শিখে গেছে। রেহেনা বেগম মেয়ের দিকে তাকালো। তার ছোট বাচ্চা মেয়েটাও কথা লুকাতে শিখে গেছে। সে যাতে আর কোনো প্রশ্ন না করে তাই কি সুন্দর করে কথা ঘোরাচ্ছে। অথচ তিনি জানেন নিহিলা অনেক নরম স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকে কিছু না হতেই কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলতো। স্কুলে সামান্য কেউ বকা দিলেও সহ্য করতে পারতো না। আর এখন এত বড় বড় ঘটনার পরেও কাউকে কিচ্ছুটি না বলে মনের ভিতর বিশাল বড় পাথর চাপা দিয়ে কি নিঃসংকোচে কথা ঘুরাচ্ছে, যেন সব স্বাভাবিক। অথচ মেয়েটা ভেতরে ভেতর শেষ হয়ে যাচ্ছে। সেটা রেহেনা বেগম নিজেও বুঝতে পারছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। তিনি মেয়ের বিছানার দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেললেন। তার এই মেয়েটা ছোট থেকে অনেক গোছানো স্বভাবের। কোনোদিন উঠে তার বিছানা গোছাতে হয়নি। নিহিলাই গুছিয়ে ফেলতো ওঠার সাথে সাথে। অথচ আজ বিছানাটা এলোমেলো। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে মেয়েকে ফ্রেশ হয়ে আসতে বলতেই নিহিলা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নিহিলা বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হলো। নিজেকে যত সম্ভব উপরে পরিপাটি করে নিল। ওয়াশরুম থেকে বের হতেই রেহেনা বেগমকে বিছানায় বসে থাকতে দেখলো। রেহেনা বেগম মিষ্টি হেসে মেয়েকে কাছে ডাকতেই নিহিলা এগিয়ে এসে মেঝেতে বসে মাকে জড়িয়ে ধরে কোলে মাথা লুকালো। খাবি না? এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু হলো মা, যার কাছে মন খুলে কাঁদা যায়, যার কাছে কোনো কিছু বিশ্লেষণ করার আগেই বুঝে নেয়। মায়ের কথায় নিহিলা আরো ভালোভাবে মাকে জড়িয়ে নিল। খাবো একটু পরে, একটু থাকো। রেহেনা বেগম কিছু না বলে মেয়ের মাথায় পরম আদরে হাত বোলাতে লাগলেন। সে জানে তার এই মেয়ে মন খারাপ হলেই তাকে কাছে চায়, যেমনটা ছোটবেলায় করত। কেউ কিছু বললেই আগে এসে মায়ের কোলে এভাবে মুখ গুজে কান্না করত। এরপর কান্না করে হালকা হয়েই সব বলতো। অথচ এইবার এত বড় কষ্ট পেয়েও মেয়ে তার কাছে আসলো না, শুধুমাত্র মা কষ্ট পাবে বলে। সেটা রেহেনা বেগম বুঝতে পেরেছেন। তার মেয়েটা যখন থেকে বুঝতে শিখেছে একটু আধটু, তখন থেকেই মায়ের কাছে এসে আর কষ্টগুলো বলে না, কিন্তু আনন্দগুলো ঠিকই সবার আগে মাকে এসে বলবে। রেহেনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মেয়েটা এত বুঝদার। মায়ের কষ্ট হবে ভেবে নিজের কষ্টগুলো আড়ালে ঢেকে রাখে, যাতে তার মা কষ্ট যেন দুঃখ না পায়। মায়ের কষ্ট হবে ভেবে নিজের কষ্টগুলো আড়ালে ঢেকে রাখে, যাতে তার কষ্টে মা যেন দুঃখ না পায়। নিহিলার চোখ বেয়ে অশ্রু নির্গত হলো। কাঁদবে না করেও তার কান্না চলে আসে। সে বুঝতে পারলো এই বাসাতে তার আর থাকা হবে না। এই বাড়িতে থাকলে প্রতি পদে পদে তার অতীতের স্মৃতিগুলো হানা দিবে, যেটা সে সহ্য করতে পারবে না, যেটার ফলে নিজের জীবনকে সে গুছিয়ে তুলতে পারবে না। রেহেনা বেগম মেয়ের চোখের পানি দেখে মেয়ের মুখ তুলে পানিটুকু মুছে দিল। কাঁদে না মা। নিজেকে এমন ভাবে তৈরি করবি যাতে কেউ সহজে কাঁদাতে না পারে। এটার মাধ্যমে মনে কর আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে।
শুকরিয়া আদায় করে ভেবে যে এমন বদছায়া থেকে আল্লাহ তোরে আগে আগে সরিয়ে দিয়েছে, সতর্ক করে দিয়েছে। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। মাঝে মাঝে হোঁচট খাওয়া ভালো, জানি অনেক কষ্টকর, কিন্তু এই হোঁচট খেয়েই মানুষ ভালোভাবে বাঁচতে পারে। যেমনটা এই ঘটনার পরে তুইও মানুষ চিনতে শিখেছিস। উপরে মানুষ ভালো দেখালেও প্রকৃতপক্ষে ভেতরের মুখোশটা যে ভিন্ন, সেটা তো বুঝতে শিখেছিস। জীবনে চলতে গেলে এমন হাজারো কিছু হবে, কিছু কিছু স্মৃতি মাথা থেকে সরিয়ে দেওয়া উচিত। না হয় জীবনে চলা কঠিন। সামনে যে এখনো তোর সম্পূর্ণ জীবন রয়ে গেছে। আমি জানি আমার মেয়ে সব ভুলে জীবনকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। নিহিলা মাকে আরো গভীর করে জড়িয়ে ধরলো। এই মানুষটা তার মন ভালো করা ওষুধ। এত সুন্দর করে কেমন বোঝাতে পারে? সে চায় তার এই মানুষটা কোনোদিন কষ্ট না পাক, অথচ সেই মানুষটার কপালেই প্রিয় মানুষটা নেই। এমন কেন হয়? মা, একটা জিনিস চাইবো, দিবে? আমি যদি তোমার থেকে দূরে গিয়ে থাকতে চাই, দিবে? কি বলছিস? মানে? বলতে বলতে থেমে গেল। কিছু একটা বুঝতে পেরে তার চেহারা মলিন হয়ে গেল। তিনি নিহিলার দিকে তাকাতেই তার কান্নারত চোখ দেখে কিছু বলতে নিতেই নিহিলা থামিয়ে দিল। প্লিজ মা, আজকে বড় বাবাকে এই কথাটাই বলবো। জানি তোমার অনেক কষ্ট হবে। এখানে আমি আমার স্বার্থ চাচ্ছি, কিন্তু দেখো, আমি এই বাড়িতে থাকলে তুমিও ভালো থাকবে না। আমি ভালো থাকলে তুমিও ভালো থাকবে। আমার সাথে তুমি অতপ্রতভাবে জড়িয়ে আছো। না, এটা হতে পারে না। দরকার হলে তোর বড় আব্বুকে বলে তোকে নিয়ে আমি অনেক দূর অন্য বাড়িতে উঠবো, তবু তোকে আমি ছাড়বো না। মা, এত বছর বড় বাবা আমাকে দেখেছে, তোমাকে নিজের বোনের মতো করে আগলে রেখেছে। উনি তো আমাদের পর ভাবেনি। তবে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, ওনারাই বেশি কষ্ট পাবেন। অন্যজনের কষ্টের ফল ওনারা কেন পাবেন? তাহলে হোস্টেলে থাকলে যে কোনো সময় এ বাড়িতে আমার আসতেই হবে, কিন্তু আমি কয়েক বছর একেবারে সব ভুলে নতুনভাবেই শুরু করে আসব। এইরকম আসলে আমার কোনো কষ্ট হবে না। তখন কিন্তু ভুলে গিয়ে আবারও কয়েক মাস পরে পরে যদি আসি, তবে আমি আরো ভেঙে পড়ব। ভালো থাকতে পারবো না মা। রেহেনা বেগম মেয়ের দিকে তাকালেন। মেয়ের একটা কথাও ভুল মনে হলো না তার। নিজের জন্য কেন মেয়ের জীবনকে বঞ্চিত করবেন, সেটা ভেবেই তিনি মেয়েকে কাছে টেনে নিলেন। বড় বাবা। নিহিলা খেতে খেতে আমান শেখের দিকে তাকিয়ে অনেকক্ষণ যাবৎ নিজের সাথে যুদ্ধ করে ডাক দিল। আমান শেখ নিহিলার কথা শুনে উঠে দাঁড়াতে গিয়েই থেমে গেল। বাকিরা উৎসুক চোখে নিহিলার দিকে তাকিয়ে আছে, কারণ এ বাড়িতে একটা নিয়ম আছে যে খাওয়ার সময় কোনো কথা বলতে নেই। এটা মূলত নিয়ম না, কিন্তু আমান শেখের খাওয়ার সময় কথা বলা পছন্দ না বিধায় সবাই চুপচাপ খাওয়া শেষ করে। একটা টু শব্দও হয় না। তাই তো এতক্ষণ নিহিলা নিজের সাথে যুদ্ধ করে প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করছে। আর নিহিলা জানে তার কথাটা বলতে হলে এইখানেই বলতে হবে সাহস সঞ্চয় করে, কারণ আমান শেখ খাওয়ার পরপরই রুমে চলে যান। হ্যাঁ বলো। নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো। কিছু বলতে চাইছো, নির্দ্বিধায় বলে ফেলো। আমি যদি এমন কিছু চাই যেটা তোমাদের পছন্দ না, সেটা কি মেনে নেবা? নিহিলার কথায় আমান শেখ হাসলো। এতক্ষণ গম্ভীর করে কথা বলছি, তাই বলার সাহস পাচ্ছে না তো? এইবার বলো দেখি। আমি বাইরে গিয়ে পড়তে চাই। নিহিলার কথায় বাকিরা স্তব্ধ হয়ে রইল। আমান শেখ বেশ স্বাভাবিক আছেন। মনে হচ্ছে তিনি আগে থেকে জানতেন নিহিলা এমন কোনো সিদ্ধান্ত নিবে। কোথায়? তুমি কি পারবে? বাকিরা আমান শেখের দিকে অবিশ্বাস্য নজরে তাকালো। তারা বিশ্বাস করতে পারছে না যে নিহিলা বলল আর আমান শেখ স্বাভাবিকভাবে রাজিও হয়ে যাচ্ছেন। আমি স্কলারশিপ পেলেই যাব, আর আমার মনে হচ্ছে আমি পাবো। এতে খরচও অনেক বেঁচে যাবে, আর আমি পারবোই বাবা। কোথায়? তুমি কি পারবে? খরচের কথা চিন্তা করিও না, আমি আছি তো। তুমি আমান শেখের অংশ হয়ে এমন কথা মানায় না। হ্যাঁ, স্কলারশিপ হলে তো ভালোই, না হলেও সমস্যা নেই। তবে তোমার সব কিছু ভাবতে হবে। আবেগের বশে বলিও না মা, ওই অচেনা জায়গায় তোমার কেউ নেই।
সেই প্রস্তুতি নিয়েই যাবে আর সবকিছু সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়েই যাবে। জি। নিহিলা কথাটা বলবে কি বলবে না ভাবলো। জাপানে তো তার ফুপি আছে, সে ফুপাতো বোন তাসফির সাথে মিলিয়ে সব করছে, তাসফির সব ব্যবস্থা করছে, সেও তার সাথে পড়বে, কিন্তু কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। সাফাত আজকে রুম থেকে বের হলো নিজেকে বেশ শান্ত করে। এই কয়েকদিন রুমেই সব চলছিল, তাদের নিজের আশা বারণ। সাফাত জানে তাকে বেশ কথা শুনতে হবে, তবে সে আজ বাবার পা ছেড়ে উঠবে না। রুম থেকে বের হতেই নিহিলার রুমের দিকে দৃষ্টি পড়ল, দরজা বন্ধ। সাফাতের কেন জানি বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে আজ 4 দিন যাবৎ চোখের দেখাও দেখতে পারেনি। নিচে নামতেই আমানশিক পত্রিকা পড়ছিলেন, এমন সময় সাফাত সামনে গিয়ে ডাকতে তিনি চোখ ফিরিয়ে আমিনা বেগমের দিকে তাকালেন। আমেনা, এ ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো। বাবা প্লিজ এমন। সাফাতকে বাকি কথাটুকু বলতে না দিয়ে আমানশিক সোফা ছেড়ে পত্রিকা ছুঁড়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সাফাত গিয়ে বাবার পা জড়িয়ে ধরে বসে পড়ল। বাবা তুমি যতক্ষণ না মাফ করবে আমি তোমার পা ছাড়বো না। একটা ভুল করে ফেলেছি, মাফ চাইছি আমি। সাফাতের কথা শুনে আমানশিক পা ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। সাফাত আরো জোরে বাবার পা জড়িয়ে নিল। তোমার মনে হচ্ছে এটা ছোট ভুল? কই, এ কয়দিন রুমের ভেতর বউ নিয়ে তো ভালোই ছিলে, কি দরকার পড়েছে তোমার? বাবা তুমি যা বলবে তাই করব। তোমার এত কঠোরতা মেনে নিতে পারছি না আমি। যা বলবো তাই? হ্যাঁ। তবে বেশ, আজ রাতেই তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, ওখানের ব্যবসাটা তুমি দেখবে। সাফাত যেন হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলো, অবশেষে তার উদ্দেশ্য সফল। সে তো এত সব মিলির কথা অনুসারে করছিল, না হয় বাবার পাকেই ধরে। শুধুমাত্র সম্পত্তির জন্য, কারণ সেদিনই বাবা বলে দিয়েছিল সাফাত এ ঘরে কিছুই পাবে না। সেই কথার রেশ ধরে মিলি এতক্ষণ ধরে বুঝিয়েছিল, এভাবে রুমে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না, এতে ওরা আরো পরিবারের চোখে খারাপ হবে। সাফাত তৃপ্তির হাসলো। যাক, অবশেষে সব মিটলো বলে সাফাত দ্রুত পায়ে রুমে উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই আমান শেখের ডাকে থেমে গেল। উপরে কই যাচ্ছ? আমি তো কাজ বুঝিয়ে দেইনি। মিলিকে কাপড় গোছাতে বলতে যাচ্ছি, সব তো গোছাতে হবে। সাফাতের কথায় আমান শেখ হাসলো, যেন তিনি ছেলে সব বুঝে ফেললেন। এত সহজে তো হবে না। কিন্তু মিলি তো না, তুমি একাই যাবে। আর হ্যাঁ, অফিসের ফোনেই সব করবে, এই কাজটা গুরুত্বপূর্ণ। দিনে একবার বাড়ির ফোনে কল করবে, শুধু 5 মিনিট। আমি চাই না কারোর পাল্লায় পড়ে আমার কাজটা তুমি হেলাফেলা করে করো। উপর থেকে মিলি এসব শুনতেই রেগে গেল। এই বৃদ্ধকে সে ভোলা ভালা মনে করেছিল, কিন্তু তা তো না। সাফাত চলে গেলে সে কেন থাকবে এখানে? বেশ কিছু সময় পরে সাফাত রুমে এসে খাটে বসতেই মিলি এগিয়ে আসলো। তোমার বাবা কি বলেছে? কি বলেছে সব তো শুনতেই পেয়েছো, আবার জিজ্ঞেস করছো কেন? শুনতে পেয়েছি মানে? সাফাত মিলির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো। মানে তুমি নিজের কাছ থেকেই জিজ্ঞেস করো, আড়ালে দাঁড়িয়ে কথা সবগুলোই তো শুনেছো। মিলি একটু নরম হলো। আমাকে না নিয়ে কেন যাবে? বাবা কি বলেছে শুনেছো তো। এমনিও এই ঘটনা করে সবার চোখে অপরাধী হয়ে গিয়েছি, এখন এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। হাতছাড়া করতে চাও না মানে? আমাকে না নিয়ে কোথাও যেতে পারবে না তুমি। সাফাত মিলির দিকে তাকালো। তুমি কি চাইছো বলো তো? তোমার কথা তো বাবাকে রাজি করিয়ে ব্যবসাটা কোনো মতে নিজের হাতে নিলাম, এখন আবার তুমি বিপরীতে বলছো। তখন তো ভেবেছিলাম আমি সহ গিয়ে আমরা ওখানে আলাদা করে সংসার পাতবো, আর এসব শোনা লাগবে না আমার। ব্যবসাটা দিয়ে আমরা ভালোভাবেই চলবো, কিন্তু শুধু যে তোমাকে পাঠাবে সেটা তো ভাবিনি আমি। মানে হচ্ছে আমি এখানে একা থাকতে পারবো না, তোমার পরিবারটাকে আমার সহ্য হয় না সাফাত। সহ্য হওয়ার জন্য মন মতো কোনো কাজ করেছো? আসার পর থেকে দ্বিতীয় দিনের ওই সকাল ছাড়া আর একদিনের রুম থেকে বের হয়েছো? কারোর মন পাওয়ার চেষ্টা করেছো? সাফাতের কথায় মিলি রেগে গেল। সে সাফাতের দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো সাফাত। তোমার পরিবার আমাকে মূল্যায়ন করেছে কি? করবে কেন? যে কাজটা করেছি সেক্ষেত্রে বাড়িতে জায়গা পেয়েছি, এই অনেক। আর তোমার যে ভাবনা,
এমন নিচু ভাবনার মেয়েকে ওরা কেন যেচে পড়ে মূল্যায়ন করতে আসবে? সাফাত, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো। সাফাত তাচ্ছিল্য হাসলো। তুমি চেয়েছিলে আমি পরিবার থেকে আলাদা হয়ে যাই, তাই তো? সাফাতের কথায় মিলি আমতা আমতা করে বলে উঠল, না সেটা কেন চাইবো, তুমি ভুল বুঝছো আমায়। মিলির কথায় সাফাত আর জবাব দিল না। সে কাপড় নিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। সে যেন বিয়ের আগের মিলি আর এই মিলির সাথে মিলাতে পারছে না। মিলি নিজের পরিবার ছেড়ে এসেও কোনো মন খারাপ বা অনুশোচনা নেই। সাফাতের তখন ভালোবাসার উপরে আর কিছু মাথায় আসেনি। বিধায় তার মনে হয়েছিল মিলি যেটা করছে ঠিক করেছে। এমন পালিয়ে বিয়ে, তবু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা না করে আলাদা সংসার পাতার ভাবনা নিয়ে এসেছে। তাও বা বিয়ের 4 দিনের মাথায়। এখনো সপ্তাহ পেরোয়নি। সাফাতের নিজেকে নিজের অসহায় লাগলো। নিহিলার সাথে অন্যায়টা না করলেও পারত। সে কি মানুষ চিনতে বড়সড় ভুল করে ফেললো? নিজের ভবিষ্যৎ নিজেই কি শেষ করলো? কি হবে পরবর্তীতে? এর মধ্যে 3 দিন কেটে গেল। নিহিলা রুম থেকে কোনো কাজ ছাড়া বের হয়নি। আজ বের হয়েছে। শুনেছি সাফাত ঢাকায় যাবে আজ। 1 মাস পরে ফিরে আসবে। সেদিন সে যদি কাজটা ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারে, তবে বড় বাবা তার প্রতি সিদ্ধান্ত নেবেন। নিহিলা রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতে দেখলো সাফাত উপরে উঠছে। নিহিলা সাফাত উঠা পর্যন্ত দাঁড়িয়ে রইল। সাফাতের দৃষ্টি আজ অনেক দিন পরে নিহিলার দিকে। নিহিলা দ্রুত পদে নেমে নিতেই সাফাত হাত ধরে ফেলল। নিহিলা হাতের দিকে একবার তাকিয়ে রাগী চোখে সাফাতকে শাসালো। হাত ছাড়ুন সাফাত ভাই। নিহিলার এমন ক্রোধপূর্ণ কথায় সাফাত সাথে সাথে হাত ছেড়ে দিল। নিহিলাকে কেমন অগোছালো লাগছে। অথচ এই মেয়েটাই এই বাড়িতে ছোটবেলা থেকে গোছানো স্বভাবের। সব সময় বাড়ি মাতিয়ে রাখতো, অথচ এই প্রথম বাড়িটা এত নির্জীব লাগছে। সাফাতের অপরাধ বোধে জেগে উঠল। তার জন্যই কি সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে? কেমন আছিস তুই? ভালোই আছি। আমাকে কি ক্ষমা করা যায় না নিহু? আর আমার নাম নিহু নয়, নিহিলা। আর কিছু মনেও রাখিনি। ক্ষমার প্রশ্নেই আসে না। সাফাতের কণ্ঠ অসহায় শোনালো। তার এমন কণ্ঠে নিহিলা শক্ত থাকতে পারছে না। ভেতরে ভেতর কোথাও জানি রক্তক্ষরণ হচ্ছে। বলে সে নিচে নেমে গেল। সাফাত ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। এই মেয়েটিকে দেখে তার এমন কেন লাগছে? মনে হচ্ছে সে হীরা চিনতে ভুল করে ফেলেছে। সে যদি এই দিন এমন হবে জানতো, তবে কোনোদিন মিলির শাখা ফাঁদে পা দিত না। তবে সে কি নিহিলার সাথে অন্যায়ের ফল পাচ্ছে? সাফাত বেরিয়ে যাওয়ার সময় মিলি তার নিজের মতো করে মোবাইল চালাচ্ছিল। একবার ফিরেও তাকালো না। মিলির এমন ভাব দেখে সাফাতও আর আদিক্ষেতা করে ডাকলো না। সে কাপড় ব্যাগ নিয়ে নিজের মতো করে রুম থেকে বেরিয়ে গেল। মিলি সাফাতের এমন অবজ্ঞা আচরণ দেখে রেগে গেল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে খাটের মাঝে মোবাইলটা ছুঁড়ে মারলো। সাফাত তাকে একবারও বলল না। সে ভেবেছিল যাওয়ার শেষ সময় মিলির এমন ব্যবহার পেয়ে সাফাত অনুশোচনায় ভুগে তার কাছে এসে মাফ চাইবে। মিলি যা বলবে সাফাত তা করবে। তবুও মিলি যেন ক্ষমা করে দেয় সেটাই বলবে। তারপর মিলি ক্ষমার পরিবর্তে শর্ত দিবে যে এই কাজে যেভাবেই হোক মিলিকে যেন নিয়ে যায়। তারপর সাফাত আমান শেখের কাছে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে অনেক জোরাজোরি করে মিলিকে সহ নিয়ে যাবে। কিন্তু কিছুই হলো না। সাফাত উল্টো তার রাগও ভাঙানোর চেষ্টা করলো না। মিলির এখন নিজেকে নিজেরই বোকা মনে হচ্ছে। কেন সকালে রাগের মাথায় ওইসব বলে দিতে গেল? সকালে যদি ওইভাবে এসব না বলতো, তাহলে এখন পরিস্থিতিটা এমন হতো না। মিলির এখন কান্না পাচ্ছে। সে এখানে একা কিভাবে থাকবে? সাফাত বাবা মায়ের রুমে গিয়ে বাবাকে বলে বেরিয়ে পড়লো। নিহিলা ব্যালকনিতেই দাঁড়িয়েছিল। সাফাত নিচে গাড়ির পিছনে ব্যাগ ঢোকাতে এসে উপরে চোখ যেতেই দেখলো নিহিলা তাকিয়ে আছে। নিহিলা মূলত সাফাত বেরোবে সেই ভাবনা ভেবেই ব্যালকনিতে দাঁড়িয়েছিল। কিসের টানে দাঁড়িয়েছিল সে জানে না, কিন্তু তার মনে হলো একটিবার গিয়ে দেখি মানুষটাকে। এই মানুষটা আবার যখন ফিরবে তখন হয়তো নিহিলা বহু দূরে চলে যাবে, আর দেখা হবে না। আজকেই সাফাত ভাইয়ের স্মৃতির সাথে
এটাই ওর শেষ দেখা। প্রতিবার সাফাত ভাই যখনই বাইরে এভাবে ব্যবসার জন্য যেত, ততবারই নিহিলা মেইন দরজা অবধি এগিয়ে দিয়ে দৌড়ে রুমে এসে এভাবে বেলকনি দিয়ে বিদায় জানাতো। আজও তার ইচ্ছে হলো, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? সাফাত নিহিলার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, অথচ এখন তার স্ত্রী এভাবে তাকে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু সে করলো না তো। অথচ সাফাত যাকে অপেক্ষা করেছে সেই দাঁড়িয়েছে। সাফাতের অন্যবারের কথাগুলো মনে পড়ে গেল। প্রতিবার এভাবেই নিহিলা বেলকনিতে দাঁড়িয়ে হাসি মুখ করে বলতো, নিজের খেয়াল রাখবেন সাফাত ভাই, আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবেন, খালি হাতে ঢুকতে দিব না। এতদিন অপেক্ষার ফল হিসেবে নিশ্চয়ই কোনো উপহার আনবেন, খাবার ঠিক মতো খাবেন। সাফাত হাসলো, এখন এসব অতীত। মেয়েটা আর এভাবে কোনোদিন বলবে না। কেন নিজের দোষে এমন রত্নকে সে হারিয়ে ফেলল? অথচ এই বিয়ে দিয়েই তার চেয়ে মুক্তি পেতে চেয়েছিল সাফাত। তবে বিয়ে করেও কেন শান্তি পাচ্ছে না? কেন মেয়েটার মায়া ভুলতে পারছে না সে? সাফাত নিজের ভাবনা দেখেই তাচ্ছিল হাসলো। সে ভাবনা থেকে বেরিয়ে উপরে আবার তাকাতে দেখলো নিহিলা নেই। সে রুমের ভিতরে চলে গিয়েছে। সাফাতের খারাপ লাগলো। এই প্রথম মেয়েটি এত চুপ ছিল। এমনভাবে তো নিহিলাকে মানায় না। মন থেকে একটা চিৎকার ভেসে এলো, যেন সাফাতকে বলছে, এসব কিছুর জন্য তুই নিজেই দায়ী সাফাত। একটা হাসি খুশি চঞ্চল মেয়েকে কেমন নির্জীব বানিয়ে দিয়েছিস, এর ফল উপরওয়ালা তোকে দিবে। কথাটা ভাবনাতে আসতেই তার নিজেকে নিজে আফসোসে ঘিরে ধরলো। নিজের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করলো। এতটা খারাপ কিভাবে হলো সে? সাফাত গাড়ি ছেড়ে দিতেই নিহিলা রুম থেকে বেরিয়ে এলো। সাফাতের গাড়িটা যতক্ষণ মিলিয়ে যায়নি ততক্ষণ তাকিয়েই রইল। আগের বারের কথাটা বারবার মনে পড়ছে। কেন এমন হলো? কেন এমন লাগছে তার? জীবনের একটা পর্যায়ে এসে ভালোভাবে উপলব্ধি করা যায় কারোর উপর অতিরিক্ত আশা রাখা উচিত না। যে মানুষটা তত বেশি আশা রাখে সে মানুষটা তত বেশি কষ্ট পায়। বেশিরভাগ মানুষ সব থেকে বেশি আশাহত হয় তার প্রিয় মানুষের কাছ থেকে, কারণ সবাই প্রিয় মানুষটার উপরই বেশি আশা রাখে। মনে মনে তারা যা ভেবে রাখে তার বিপরীতটাই পেয়ে থাকে, এতে কষ্টও বেশি পায়। প্রিয় মানুষটার উপর আশা রাখা দোষের কিছু না, আশা রাখা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত আশা রাখা দোষের। যেমনটা নিহিলার বেলায় হয়েছে, সে সাফাতের উপর অতিরিক্ত আশা রেখে ফেলেছিল, যার ফলে বিপরীতটাই হয়ে কষ্ট পাচ্ছে। সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে পড়তে নিহিলা চোখ মুখ কুঁচকে নিল। বিরক্তিতে চক্রান্ত শব্দ করে কপাল কুঁচকে তাকাতে দেখলো কেউ একজন জানালার পর্দা সরিয়ে দিয়েছে। নিহিলা রিহি ভেবে বিরক্তি সূচক চেহারা করে ফেলল। রিহির বাচ্চা, পর্দা লাগা বলে সে পাশ ফিরে লেপ টেনে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম আসবে না যেন আবার ঘুমানোর ভান ধরছিস কেন? মায়ের কথা শুনে নিহিলা চোখ মুখ কিচে উঠে বসলো। সে এতক্ষণ ভেবেছিল রিহি তার সাথে মজা করছে, তাই রেগে কথাটা বলেছিল। তাহলে ভাঙলে কেন মা? রেহেনা বেগম মেয়ের কথা শুনে মেয়ের কাছে এগিয়ে কপালে হাত ছুলো। কি হয়েছে মা? সেটা তো তুই বলতে পারবি। তুই তো এত বেলা অবধি কোনোদিন উঠিসনি। এখনো কিসের বেলা? বলতে বলতে নিহিলা ঘড়ির দিকে চোখ পড়তেই নিজেও বোকা বনে গেল। এত বেলা অবধি ঘুমালাম? রেহেনা বেগম মেয়ের কাছে এগিয়ে এলেন। রাতে ঘুমাসনি তাই না? নিহিলা মায়ের কথায় তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে কাপড় নেওয়ার জন্য ছুটলো। কি যে বলো না মা, রাতে ঘুমাবো না কেন? রেহেনা বেগম মেয়েকে আর খাটালেন না। তিনি জানেন মেয়েটার কথা ঘুরাচ্ছে। রেহেনা বেগম মেয়েকে আর ঘাটালেন না। তিনি জানেন মেয়ে তার কথা ঘুরাচ্ছে। রেহেনা বেগম মেয়েকে আর ঘাটালেন না। তিনি জানেন মেয়ে তার কথা ঘুরাচ্ছে, কিন্তু এই কথাটা লম্বা করতে তারও ইচ্ছে হলো না। তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। তার মাঝে মাঝে খারাপ লাগে, বুকটা খালি খালি লাগে নিহিলার জন্য। তার কি মেয়ে কি হয়ে গিয়েছে সেটা ভেবে খারাপ লাগাটা কাজ করে। তার মেয়ের দিকে ধ্যান দেওয়া উচিত ছিল। নিজেকে ব্যর্থ মা হিসেবে মনে হচ্ছে। আফসোস বোধে ঘিরে ধরেছে। আগে যদি মেয়ের খবরাখবর নিত তবে আজ পরিস্থিতিটা এতটা বাজে হতো না।
সময় চলে যায় নিজস্ব গতিতে। যেটাই হোক না কেন, সময় কারোর জন্য থেমে থাকে না, নিজের মতোই বহমান। নীলার যাওয়ার সবকিছুই ঠিকঠাক। দেখতে দেখতে যাওয়ার সময়টাও ঘনিয়ে এসেছে। এই তো আজকের রাতটাই তার শেষ রাত। শেষ রাত বলতে আজকে সাফাত ভাইয়ের সবকিছুর শেষ। বোধহয় পরের বার যখন আসবে তখন এই স্মৃতিটা নিয়ে নিজের উপরই হাসাহাসি করবে নীলা। দিনগুলো খুব তাড়াতাড়ি যেন চলে গিয়েছে। সাফাতের অনুপস্থিতিতে নীলা যাওয়ার আগে দিনগুলো নিজের বাড়িতেই ভালোভাবে কাটাতে পারল। কিন্তু আসলেই কি ভালোভাবে কাটিয়েছে? রাত হলেই সব তিক্ত স্মৃতি হানা দেয়। এ কদিন ঘুমটাও পরিপূর্ণ হয়নি। যে নীলা সকাল হতেই ঘুম থেকে জেগে উঠতো, সেই নীলা এখন বেলা পর্যন্ত শুয়ে থাকে। গোছানো স্বভাবটা যেন হুট করে পাল্টে গিয়েছে। সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। রাত হলে রুমের স্মৃতি থেকে বেরোতে ব্যালকনিতে গেলে আরো বেশি কান্না পায়। গভীর রাত নেমে এসেছে, চারিদিকে খুটখুটে অন্ধকার। নীলার চোখে আজ ঘুম নেই। এতদিনেও ঘুমাতে পেরেছিল তা না, কিন্তু আজকেরটা ভিন্ন। এতদিন রাতের শেষ ভাগে হলেও ঘুমিয়েছিল, কিন্তু আজকে রাত পেরিয়ে যেতেও ঘুম যেন চোখে ধরা দিচ্ছে না। চোখের পানি বাদ মানছে না। কেন এত চোখের পানি আসছে সে বুঝছে না। সে তো কিছু মনে করছে না, তবে কেন এত খারাপ লাগছে? নীলা আর চোখের পানি মুছল না। সে আজ কাঁদবে, খুব করে কাঁদবে। ব্যালকনিতে গিয়ে প্রিয় দোলনাতে হারান দিয়ে বসে আছে। আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে, কিন্তু নীলার হেলদোল নেই। চোখের পানি শুকিয়ে গিয়েছে, বোধহয় চোখও ক্লান্ত। নীলা হাসলেও আজকে শেষ। সাফাত ভাইয়ের স্মৃতি এখানে আজকেই শেষবারের মতো মনে হলো। নীলা দূরের ওই হালকা আলোর আকাশটার দিকে দৃষ্টি দিল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবু সে ফেরালো না। সে আপন মনেই বিড়বিড়িয়ে উঠল, সাফাত ভাই কেন করলেন এমন? খুব কি ক্ষতি হয়ে যেত যদি আপনি আমাকে সত্যিকারের ভালোবাসতেন? একটু মনেও পড়ছে না আমাকে? আমার সুন্দর জীবনটাকে কেন এত বিশ্রী একটা অতীত হয়ে গেলেন সাফাত ভাই? নিজের মানুষ ভেবেছিলাম আপনাকে। আপনার জন্য পরিবারটাকে ছেড়ে যেতে হচ্ছে, চাইলেও ঘৃণা করতে পারছি না। তবুও মনে প্রাণে দোয়া করি যেটার জন্য আমাকে ছেড়েছেন সেটা যেন পূরণ হয়। আপনি যেন আমার মতো ধোঁকা না খান। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই চাই। দোয়া করি আপনি যেন সুখেই থাকুন। শুধু মাঝখানে পড়ে আমাদের সুন্দর সম্পর্কটা হারিয়ে যাবে। নীলা কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল, তবু সে থামল না। এই কান্নায় যেন সাফাত ভাইয়ের জন্য শেষ কান্না হয়, সেটাই মনে প্রাণে চাচ্ছে। আজকে পর থেকে আর কোনো স্মৃতি মনে আনবে না। চোখের পানি হয়েই জড়তে থাকুক হৃদয়ের গহীন ব্যথাগুলো। ভালোবাসার মানুষটার জন্য যত গহীন ভালোবাসা আছে সব আজ মুছে যাক বেপরোয়া মনের লোকায়িত দীর্ঘশ্বাস। নীলা আশেপাশে তাকালো। সকালে আলো ফুটে উঠেছে। তার সুন্দর সুন্দর গাছগুলোতে ফুলের বাহার পড়েছে যেন। এতদিন যত্ন করে সব গাছই এখন ফুল দিতে শুরু করেছে। নীলা দোলনা থেকে উঠে গাছগুলোকে হাত বুলিয়ে দিল। তোরাও কি আমি চলে যাব বলে খুশি? এতদিন তো এত সুন্দর করে ছিলি না। আমি চলে যাওয়ার সময় তোদের এত সুন্দর হতে হলো। আচ্ছা, আমাকে মনে পড়বে তোদের? এখন ফুল গাছ থেকেও জবাব আশা করছে সে। এই গাছগুলোকেও মনে পড়বে ভীষণ করে। সে পেছনে ফিরে ব্যালকনির আশেপাশে তাকালো। ওর প্রিয় জায়গাটাকে বড্ড মনে পড়বে, কিন্তু কিছু ভালো সময়ের জন্য এইটুকু ত্যাগ তো দিতেই হবে। রেহানা বেগম ক্ষণে ক্ষণে কান্নার সুর তুলছেন। পাশে নীলা মাকে জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। রেহানা বেগমের এমন আচরণ দেখে আমান শেখ ধমকে উঠল। আহ রেহানা, তুই এমন করলে মেয়েটা যাবে কিভাবে? ভাইজান, আমি এই মেয়েটাকে ছাড়া কিছু কল্পনাও করতে পারি না। আহ মা, তুমি এমন করিও না তো। মাত্র কয়েকটা বছরই তো, আমাকে তো সবসময় দেখবে। দেখতে পারবো, কিন্তু ছুতে তো পারবো না। রেহানা বেগমের এমন কথায় নীলা আমাকে আরো জোরে জড়িয়ে ধরল। আসলেই তো ভিডিও কল আর সামনাসামনিতে অনেক পার্থক্য। দেখা আর ছোঁয়া, এই মায়ের ঘ্রাণটা সে পাবে না। সবসময় এটা ওটার বায়না ধরা হবে না। মন খারাপ হলে আর মাকে জড়িয়ে ধরে মায়ের আঁচলে ঘ্রাণটা নিতে পারবে না। আর কিছুটা সময় পেরোলেই সে চাইলেও আর মাকে ছুতে পারবে না। এটা ভাবতেই কান্না চলে আসছে, কিন্তু নীলা যত সম্ভব নিজেকে উপরে শান্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ঠিক নেই।
এখন মনে হচ্ছে কেন এত দূরে এসব পড়তে গেল, কেন আকবরই এত সব করতে গেল। আবার পরবর্তীতে সাফাতের কথা মনে পড়তেই তার মনে হলো সে যা করছে ভালোই করেছে, অন্তত এই তিক্ত স্মৃতিটা তো ভুলতে পারবে। রেহানা বেগম চোখ মুছে নাক টেনে উপদেশে সুরে বললেন, সব সময় কল করবি, খাবার ঠিক মতো খাবি মা। হ্যাঁ মা বাবা, অবশ্যই করব। রেহানা বেগম মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। তার ভাবতেও খারাপ লাগছে, এই মেয়েটাকে সে আর কিছু সময় পরে ছুতে পারবে না। কিছু সময় পরে ডাক পড়তেই নিহিলা উঠে দাঁড়ালো। সে রিহিকে জড়িয়ে ধরতেই নিহি কানে কানে ফিসফিসিয়ে উঠল, পরের বার অপেক্ষা করার সময় যেন দুজনের জন্য করি, একটা খুশির খবর যেন পাই। নিহিলা কান্নার মাঝেও হেসে কান মুড়ে দিতেই রিহি হেসে রেহানা বেগমকে জড়িয়ে ধরল। আহ চাচি, কেন কান্না করছো? তোমার মেয়ে ওখানে কি যে খুশি থাকবে দেখবে, দুদিন পরে আমাদের কথাই মনে পড়বে না। রিহির কথায় রেহানা বেগম অভিমানিক চোখে নিহিলার দিকে তাকালো। সত্যি কি মনে পড়বে না? রেহানা বেগমের কথা শুনে রিহি নিহি দুজনেই হেসে দিল। তার মাঝে কত অবস্থা কিছু কিছু কর্মকাণ্ডে বোঝা যায়। হ্যাঁ মা, অবশ্যই করব। মা, রিহি তো মজা করে বলছে, আর তা তুমি বিশ্বাস করে নিচ্ছ? রেহানা বেগম আবারও মেয়েকে কাছে টেনে নিতেই ডাক ভেসে আসতেই আমান শেখ তাড়া দিল। নিহি আমান শেখের কাছে গিয়ে জড়িয়ে ধরতেই তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন। নিজের খেয়াল রাখবে মা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবে। নিজেকে দুর্বল দেখালে মানুষ আরও ভেঙে গুড়িয়ে দিতে পছন্দ করে, তাই নিজের দুর্বলতা একদম প্রকাশ করবে না। ভালো থেকো মা। নিহি হ্যাঁবোধক মাথা নাড়তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমান শেখ পায়েটুকু মুছে আদেশের সুরে বলে উঠল, একদম পানি নয়, এটা তো ভুলেও দেখাবে না। বলে তিনি তাড়া দিতেই নিহি আরেকবার রেহানা বেগমকে জড়িয়ে ধরে হাঁটা ধরল। উপরে মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসতো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে। নিহিরা সবাইকে সালাম দিয়ে হাঁটা ধরল। যাওয়ার সময় মুখ থেকে কান্নার জন্য আর কোনো কথাই বেরোলো না। এতক্ষণ উপরে শক্ত দেখালো, এখন আর পারছে না। কান্নারা যেন গলার মাঝে আটকে আসছে। নিহিরা হাঁটতে হাঁটতে পেছনে ফিরে অস্বচ্ছ কাচের দরজা দিয়ে মাকে দেখল। রেহানা বেগম ঝাপসা চোখে নিহিরাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। তাকে রিহি জড়িয়ে ধরে আছে। কাজ দিয়ে ঝাপসা দৃশ্যটুকু নিজের মনের কুঠুরির মাঝে আবদ্ধ করে নিল নিহিরা। যতটুকু পরিবারকে দেখা গেলেও নিহিরা বারবার পেছনে ফিরে তাকিয়ে রইল। শেষবার তাকাতেই দেখলো আমান শেখ পেছনে ফিরে গিয়েছেন। নিহিরা মনে হলো বড় বাবা কাঁদছে, কিন্তু তিনি কেন কাঁদবেন? তার কথাটা বিশ্বাস করতে ইচ্ছে হলো না। এরপর চোখ মুছে পা বাড়ালো নতুন জীবনের সন্ধানে। প্লেনটা বিশাল ঝাঁকুনি দিয়ে উড়া শুরু করলো। প্লেন যত উপরে উঠছে নিহিলার মনে তত বিষণ্ণতা নেমে আসছে। এই তো পরিবারটাকে ছেড়ে যাচ্ছে, এখন চাইলেও আর মায়ের কাছে ছুটে যেতে পারবে না। তার এখন ইচ্ছে করছে গিয়ে মাকে জড়িয়ে ধরতেই যাতে একটু ভয়টা কমে, কিন্তু তা তো আর সম্ভব না। এতদিন নিজের মনকে সবার সামনে শক্ত করে দেখালেও এখন আর পারছে না। আশ্চর্য, তার এমন কেন লাগছে? তার ইচ্ছে করছে নিচে অপেক্ষারত মানুষদেরকে গিয়ে জড়িয়ে ধরতে। ইচ্ছে করছে দৌড়ে প্লেন থেকে নেমে গিয়ে মানুষগুলোকে গিয়ে বলতো, বলতে, শোনো, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমি কোথাও যাচ্ছি না। নীলা চোখ মুখ বন্ধ করে রইল। তার এমন অদ্ভুত অদ্ভুত ভাবনা কেন আসছে? যা হচ্ছে তার জন্যই তো হচ্ছে। পাড়ি জমানো এক ভিন দেশে নিহিলা, যেখানে তার একটা ফুপি ছাড়া আর কেউ নেই। তিনিও এখানকার স্থানীয়, তাও ভিডিও কলে কয়েকবার কথা হয়েছিল। আর এক ভাইকে সে চোখের দেখাও দেখেনি। ফুপির সাথে এবারই প্রথম দেখা হবে। ফুপি পালিয়ে বিয়ে করে এখানে এসেছিল বিধায় আমান শেখের সাথে কোনো যোগাযোগ নেই। শুনেছি ফুপির নাকি 2 ছেলে আর 1 মেয়ে। তার কাজিনদের সাথেও তেমন ভাব নেই, শুধু অরেঞ্জ ছাড়া। প্রথমটা নিহিলা 4 বছরের বড়, ফুলগ্রামেও ছবিও দেখেনি নিহিলা। আর পরের 2জন যমজ, তারা নিহিলারই একই বয়সী। এদের মধ্যে শুধু মেয়েটার মানে অয়নের সাথে কয়েকবার ভিডিও কলে কথা হয়েছিল বিধায় একটু স্বস্তি বোধ হচ্ছে। তা খুব অল্প সময়ে। এখন দেশের বাইরে আসবে বলেছে, তখন থেকে একটু আলাপ হয়েছে অয়নের সাথে, যার ফলে একটু ভাব আছে। কিন্তু
কল আর সামনাসামনি অনেক তফাৎ। নীলা ভাবতে বসে গেল, সে কি আদৌ এনাদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে, মিশতে পারবে? আমান শেখ তার বোনের নামও সেই বাড়িতে শুনতে চায় না। তাই নীলা আগ বাড়িয়ে বলতে পারল না যে তার ফুপির সাথেই সে থাকবে। নীলা প্লেনের জানালা দিয়ে উঁকি দিলেও কিছু দেখা যাচ্ছে না। মায়ের জন্য বড্ড মন পড়ছে। ইরেহি, বড় বাবা, চাচি, এই মানুষগুলোকে আর দেখবে আরো কতদিন পর। সে কি আদৌ পারবে এমন অচেনা একটা জায়গায় নিজেকে মানিয়ে নিতে? কিভাবে থাকবে? আওয়াজ আর ঝাঁকুনি অনুভব হতেই চোখ খুলতেই দেখতে পেল প্লেন ল্যান্ড করেছে। নীলা নিজেকে যথাসম্ভব শান্ত করে নিল। একে একে সবাইকে নামতে এসেও সবার দেখা দেখি নেমে পড়ল। জাপান, স্বপ্নের দেশ তার। এই প্রথমবারের মতো দেশটার মাটিতে পা পড়ল তার। মনের ভেতরে ভেতরে উৎফুল্ল হচ্ছে, কিন্তু পরখ করে চারিদিকে তাকে খুশিটা কেটে গিয়ে মনে ভয় বাসা বাঁধতে শুরু করলেও। সবাই নেমে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়লেও। সবাই যার যার আত্মীয় স্বজনদের সাথে চলে যেতে নীলা দাঁড়িয়ে রইল। তার মাথায় এলেও ফুপির নীতি আসবে। সে আশেপাশে তাকিয়ে এত অচেনা মানুষের ভিড়ে নিজেকে আরো গুটিয়ে নিল। আচ্ছা, এখন যদি তার ফুপিটাকে নিতে না আসে, তবে সে কি করবে? সম্পূর্ণ একটা অচেনা দেশে। পরক্ষণে নীলা নিজেকে শান্ত করল। এমন অলক্ষণের কথা সে কেন মাথায় আনছে? তিনি অবশ্যই নিতে আসবেন। নীলা নিজেকে শান্ত করে আরো এগিয়ে গেল। বাইরে প্রায় মানুষ যাত্রীদের উদ্দেশ্যে যার যার আত্মীয় স্বজনদের নাম নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে আসার মানুষগুলোকে দেখে হাত বেরিয়ে হাসি মুখে এগিয়ে যাচ্ছে। এসবে ভিড়ে নীলা নিজের জন্য কাউকে চোখে পড়ল না। আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে যাচ্ছে। তার মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছে। যদি সত্যি সত্যি কেউ না নিতে আসে, তবে নীলা নিজেকে শান্ত করে একটু এগিয়ে গিয়ে বসে রইল। তার ভীষণ রকম কান্না পাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে নীলার সামনে একজোড়া পা এসে থামতেই সে উপরে চোখ না তুলে নিজের ব্যাগটা আর জোরালো ভাবে জড়িয়ে ধরল। এখন ইনি যদি তাকে নিরুপায় ভেবে কিডন্যাপ করে ফেলে, এটা অস্বাভাবিক কিছু না। নিহিলা, এম আই রাইট? উক্ত ব্যক্তিটির মুখে নিজের নাম শুনে নীলা তাড়াতাড়ি চোখ মুছে নাক টেনে উঠে দাঁড়ালো। উঠেই হ্যাঁ বোধক মাথা নাড়ল। এতক্ষণে তার কলিজায় পানি এলো বলে। হাই, আমি আহান। সম্পর্কে তোমার দুষ্টু কাজিন হব, মানে অরিনের চমক। ছেলেটির ভাঙা ভাঙা কথা শুনে নীলা একটু স্বস্তি বোধ হলো। যাক, সে প্রাণ ফিরে পেল। চলো গাড়িতে উঠা যাক। বলেই সে গাড়িতে উঠতে গিয়ে থেমে গেল। আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? নীলা কি বলবে ভেবেই পেল না। নীলার কোনো জবাব না পেয়ে আহান হাসলো। আসবো না ভেবেছিলে? রাইট। আহানের কথা শুনে নীলা এদিক ওদিক তাকিয়ে কি কথা বলবে ভাবার মাঝে আহান হুট করে মুখভঙ্গি পাল্টে নীলার একটু কাছে এগিয়ে আসলো। ধরো যদি এখন আমি তোমাকে বাসায় না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাই। আহানের কথা শুনে নীলা মাথা তুলে তাকালো। আহানের মুখভঙ্গি মুহূর্তের মধ্যেই যেন পাল্টে গেল। নীলা ভয় পেল। তার ভয়ার্থ চেহারা দেখে আহান হুট করেই জোরে হেসে দিল। মজা করছিলাম। আমি অন্যদের সাথে করলেও তোমার সাথে করব না। যদিও তুমি খুব সুন্দর, বাট আমার আম্মা জান আমাকে বিশ্বাস করে আনতে পাঠিয়েছে। সেই মর্যাদা তো রাখতেই হবে। আর তাছাড়া তুমি তো এখানকার নও, বাঙালি। সো এত বাড়াবাড়ি করবো না। নীলা আহানের দিকে তাকালো। ছেলেটাকে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। ছেলেটা কি আসলে এত খারাপ? হ্যাঁ, নিহি, তুমি সিরিয়াসলি নিয়েছো। আচ্ছা যাক, উঠে পড়ো গাড়িতে। তোমাকে দিয়ে এসে আমি বেরোবো, আমার কাজ আছে। গাড়ি এসে থামলো এক সুন্দর বাড়ির সামনে। কি সুন্দর বাড়ি! এমন উন্নত দেশে একটা বাঙালি পরিবারের এমন সুন্দর বাড়ি। পরক্ষণেই নীলা মনে আসলো বেশ কয়েক বছর ধরে ওনারা এখানে। বোধহয় সেই অনুসারে এমন দেশে এমন একটি বাড়ি অস্বাভাবিক কিছু না। নীলা শুনেছে ফুপার তেমন কেউ ছিল না, কিন্তু বাবা দেওয়া সম্পত্তি ছিল কিছু। ফুপিকে বিয়ে করে যখন বড় বাবারা ফুপিকে মেনে নেননি, তখন ফুপি ভেঙে পড়েছিল। ঠিক তখনই তার ফুপা দেশের সম্পত্তি সব বিক্রি করে দিয়ে এখানে চলে এসে সুখের সংসার করেছিল। এসব কিছু নীলাকে তার মা
রেহেনা বেগমই বলেছিলেন। তার মা আর বড় মা লুকিয়ে তার ফুপির সাথে যোগাযোগ রেখেছে। এসব কিছুই আজ থেকে অনেক বছর আগের কথা। এত বছরে এমন কয়েকটা বাড়ি করা স্বাভাবিক। নীলা নিজেই নিজের উত্তর বের করে ফেলল। নীলার এত সব ভাবনার মাঝে আহান নীলার ব্যাগগুলো নামিয়ে দিল। তুমি বাসায় যাও, আমার কাজ আছে, এসে অনেক আড্ডা হবে। বাই নিহিতা। বলেই আহান গাড়ি ফিরিয়ে চলে গেল। নীলা আহানের গাড়িটির দিকে তাকিয়ে ভাবলেও একটু ভদ্রতা দেখিয়ে ব্যাগগুলো নিয়েও দিল না। এখানে কি সবাই এমন? কই, নীলারা তো এমন নয়। তবে ছেলেটার মানুষের সাথে মেশার ক্ষমতা আছে বলতে হবে। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলেই ব্যাগগুলো কোনো মতে টেনে টেনে দরজার সামনে উপস্থিত হলো। দরজা খুলে দিল এক সুন্দরী মধ্যবয়স্ক মহিলা। নীলা শুরুতেই চিনে নিল। বেশ কয়েকবার মায়েদের সাথে ভিডিও কলে কথা বলার সময় নীলা দেখেছে এনাকে। তিনি দরজা খুলে নীলাকে টেনে নিল। আসসালামু আলাইকুম। নীলা নিজেকে গুটিয়ে নিল। এখন ভীষণ অস্বস্তি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম মা, আসো আসো। বলতে বলতে তিনি নীলাকে জড়িয়ে নিলেন। আমার বিশ্বাসই হচ্ছে না এখনো, শেষ পর্যন্ত কত বছর পরে নিজের পরিবারের কাউকে কাছে পেলাম। কত বড় হয়ে গেছো, অথচ এত বছর পর কাছে পেলাম। তুমি আমার ভাইয়ের অস্তিত্ব মা, একদম ভাইয়ের মতো হয়েছো। কি মায়াবী, কেমন আছো? নীলা হাসার চেষ্টা করলো। তার ফুপির মতো এমন একজন কাছের মানুষের কাছ থেকে তুমি সম্বন্ধটা তুমি সম্বোধনটা ভালো লাগছে না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপি। আমাকে আপনি তুই সম্বোধন করতে পারেন। আচ্ছা ভাইজান কেমন আছেন? রিনা আহমেদ মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলেন। নীলা তাকালো। সে বুঝতে পারলো মানুষটি অনেক গভীর থেকে কথাটা বলেছে।